ভুল ভাবছেন আপনি। ওনারা দুজন শুধুমাত্র বন্ধু, আর কিছুই না। যদি শুধু বন্ধুই হয় তাহলে একে অপরের হাত ধরে আছে কেন? বলো আমাকে। পিহু নিশ্চুপ, কি উত্তর দেবে বুঝতে পারছে না। মস্তিষ্কে হাজার জোর দিয়েও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। পিহুর অবস্থা দেখে মনে মনে হাসে আরিফ। এরপর স্বাভাবিক মুখ করে বলে, তুমি খুব ভালো পিহু, অনেক বেশি সহজ সরল। তাই তো তোমাকে তুরান এইভাবে ঠকাচ্ছে। তোমার যদি আমার কথা এখনও বিশ্বাস না হয় তাহলে অ্যারাবিক ক্লিনিকে যাও। তুরান ওই মেয়েটাকে নিয়ে ওখানেই গেছে, এখনও সেখানেই আছে। গিয়ে তুমি নিজের চোখে দেখে এসো। পিহু এখনও নিশ্চুপ, কোনো কথা বলছে না। সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছু ভেবে যাচ্ছে। পিহুর ভেতরে চলছে ঝড়, মন আর মস্তিষ্কের চলছে গুরুতর লড়াই। এলোমেলো পিহুকে আরও এলোমেলো করে দিতে আরিফ আবার বলে, তোমার ভালোর জন্যই এসব বললাম। আমার মনে হয় তোমার ওখানে একবার যাওয়া উচিত। আর কতদিন অন্ধকারে থাকবে তুমি? এবার তো চোখ খোলো। তোমার জীবনের অন্ধকার কাটানোর পথ আমি দেখিয়ে দিলাম, বাকিটা তোমার ইচ্ছে। ঠিকানা আর রুম নাম্বার দুটোই তোমাকে মেসেজ করে দিচ্ছি। তোমার ইচ্ছে হলে যাবে, না হলে ডিলিট করে দিও। কথাগুলো বলেই আরিফ উঠে চলে যায়। এদিকে চিন্তিত পিহু পাথরের মতো বসে আছে, ভেবে যেন কোনো কুলকিনারা পাচ্ছে না। এই মুহূর্তে পিহুর ঠিক কি করা উচিত? আরিফের কথা মতো সেখানে যাওয়া উচিত, নাকি তুরানের ওপর বিশ্বাস রাখা উচিত? হাজারো ভাবনায় পাগলপ্রায় পিহু শেষে সিদ্ধান্ত নেয় সে যাবে। আজের একটা বিহিত হওয়া দরকার। এই মেয়ের পরিচয় জানা ভীষণ জরুরি হয়ে পড়েছে। কথাগুলো ভেবেই দৌড়ে নিজের রুমে চলে যায় পিহু। আলমারি থেকে নিজের পার্সটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে ক্লিনিকের উদ্দেশ্যে। ক্লিনিকে ঢুকে ফোন থেকে আরিফের পাঠানো এসএমএসটা বের করে পিহু। সেখান থেকে রুম নাম্বার দেখে সোজা সেই রুমের দিকে হাঁটা দেয়। দরজার সামনে এসে থমকে যায় পিহুর পা। ভেতর থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, আমি এখন কি করব তুরান? কোথায় যাব আমি এই বাচ্চাটাকে নিয়ে? ওর কথা তো কাউকে বলতেও পারবো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না তুরান, প্লিজ কিছু করো। জেরিন, প্লিজ শান্ত হও। এইসব উত্তেজিত হওয়া ঠিক না, এতে বেবির উপর ইফেক্ট পড়বে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। এটা কি তোমার একার বাচ্চা? বলো, ওর উপর তো আমারও দায়িত্ব আছে। ভেতর থেকে তুরানের গলা শুনে স্তব্ধ হয়ে যায় পিহু। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। কার বাচ্চা? কিসের বাচ্চা? এটা কি আসলেই তুরান, নাকি অন্য কেউ? কোলাহলহীন নিশ্চুপ পরিবেশ। মনে হচ্ছে সময়টা যেন রাতের মধ্যভাগ। নিশুতি রাতের মতোই শব্দহীন লাগছে সব। আশেপাশের কারো কথা আপাতত পিহুর কানে আসছে না। পিহুর শরীর, মন, মস্তিষ্ক পুরো সত্তা জুড়ে চলছে ভূমিকম্প। এটা কার গলা শুনল সে? তুরান? এটা কি সত্যি তুরান? কিন্তু মিথ্যে কিভাবে হবে? পিহু তো তুরানের গলা চেনে, খুব ভালো করেই চেনে। সেই ছোটবেলার ভালো লাগা কিনা? তার গলার আওয়াজ চিনতে পিহু ভুল করবে কিভাবে? কিন্তু মনটা বড্ড বেহায়া, কিছুতেই মানতে চাইছে না। বারে বারে বলছে, তোর ভুল হচ্ছে পিহু, তোর বড় ভুল হচ্ছে। ঠিক বেঠিকের দোটানা থেকে মুক্তি পেতে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিয়ে যায় দরজার দিকে। দরজার হাতল এক হাতে ধরে ছোট্ট একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ভেতরে তাকাতেই থমকে যায় পিহুর পা জোড়া। বরফের মতো জমে যায় পুরো শরীর। অবিশ্বাস্য চোখে তাকায় সামনের দিকে। চোখ দুটো ছলছল করছে। বেডের পাশে তুরান দাঁড়িয়ে আছে, আর ছবির সেই মেয়েটা বেডে বসে তুরানের কোমর জড়িয়ে ধরে কান্না করছে। দৃশ্যটা যেন পিহুর দুই চোখ কিছুতেই সহ্য করতে পারছে না। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা কি আসলেই তুরান? পিহুর তুরান ভাই? কিভাবে সম্ভব? পিহুর চোখের বিস্ময় কাটছে না। এদিকে হঠাৎ দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকায় তুরান। এখন হঠাৎ কে এলো সেটাই ভাবছে। ডক্টর তো একটু আগেই দেখে গেছে। পেছন ঘুরে দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় তুরান। পিহুর কান্না জমানো রক্তলাল চোখ দেখে বুকের ভেতর ধক করে ওঠে তুরানের। পিহুকে এই সময় এখানে তুরান মোটেও আশা করেনি। হুট করেই ছেড়ে দেয় জেরিনকে। ছিটকে দূরে সরে দাঁড়িয়ে পড়ে। পিহুর দিকে দু কদম এগিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জেরিন বলে ওঠে, কে তুমি? হঠাৎ রুমে ঢুকে পড়লে যে, কাউকে খুঁজছ কি? পিহু নির্বাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তুরানের দিকে। পিহুর এমন দৃষ্টি দেখে তুরানের শরীর ভয়ে জমে যাচ্ছে। সামনে যে খারাপ কিছু ঘটতে চলেছে সেটা তুরান খুব ভালো করেই বুঝতে পারছে। পিহুকে বোঝাতে কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু কিছু বলতে পারে না। তার আগেই পিহু হাত দিয়ে তুরানকে থামিয়ে দেয়। জেরিনের দিকে তাকিয়ে বলে, সরি আপু, ভুল করে চলে এসেছি। আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি।
বলেই আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে যায় পিহু। পিহুকে যেতে দেখে তুরানের ভয় আরও বেড়ে যায়। মেয়েটা আবার ভুলভাল কিছু করে বসবে না তো? পিহুকে থামাতে ওর পেছন পেছন ছোটে তুরান। দরজার সামনে যেতেই জেরিন বলে ওঠে, তুরান, তুমি কোথায় যাচ্ছ? আর ওই মেয়েটাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু এটুকু জেনে রাখো, ওই মেয়েটা আমার প্রাণ। ব্যাস, এর বেশি কিছু বলার আর ধৈর্য নেই তুরানের। আপাতত পিহুর কাছে যাওয়াটা বেশি জরুরি। তাই আর জেরিনের সাথে কথা না বলে দৌড়ে বেরিয়ে আসে ক্লিনিকের বাইরে। এদিকে জেরিন হাঁ করে তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আপাতত এটা ভাবছে যে কে এই মেয়ে যার জন্য তুরান এতটা অস্থির হয়ে গেছে, পাগলের মতো ছুটে চলে যাচ্ছে। তুরান বাইরে এসে দেখে পিহু আশেপাশে দৃষ্টিসীমার মধ্যে নেই। বাড়ি চলে গেছে হয়তো ভেবেই তুরান একটা রিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তাইয়েবা বেগম আর তাহমিনার মা দুজনে মিলে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। দুপুর হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। এই বাসায় আবার খাবার টাইম টু টাইম খাওয়া হয়। দেরি করে খাওয়া সৌফিক সাহেব পছন্দ করেন না। তাই তো দুই যা মিলে তাড়াহুড়ো করে খাবার পরিবেশনে লেগে পড়েছেন। তাহমিনা, জিয়ান আর আরিফ ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে। খাবার পরিবেশন শেষ হলে সবাই খেতে বসবে। সময় হয়ে যাওয়ায় সৌফিক সাহেব খবরের কাগজ হাতে রুম থেকে বেরিয়ে আসলেন। নিজের দক্ষ চোখে একবার পুরো বাড়িতে চোখ বুলিয়ে শান্তভাবে সোফায় গিয়ে বসেন। তাহমিনার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ছোট বৌমা, তিয়াসের বাবার কি খবর? সে বাড়ি আসবে কবে? স্বামীর ডাকে হাত থেমে যায় তাইয়েবা বেগমের। সকালে খাওয়া দাওয়া করার পরে সবাই রুমে গেছিল বিশ্রাম করতে। তারপর বাইরে এসে পিহুকে দেখেননি। এখনও পর্যন্ত পিহুর কোনো খবর নেই। তাহমিনাকে দিয়ে একবার পুরো বাড়ি খুঁজিয়েছেন, কিন্তু পিহুকে পায়নি। কাউকে না বলে কোথায় গেল মেয়েটা সেটা ভেবে চিন্তিত তাইয়েবা বেগম। স্বামীর প্রশ্নের জবাবে চিন্তিত সুরে বলেন, তিয়াস তো ওর ঘরেই আছে, বেরিয়ে আসবে এক্ষুনি। তুরান সেই সকালে বেরিয়েছে, এখনও বাসায় ফেরেনি। আর সকালে খাওয়া দাওয়া করার পর থেকে পিহুকে কোথাও দেখছি না। ওই বাড়িতে গেছে হয়তো, চলে আসবে। এরই মাঝে হন্তদন্ত ভঙ্গিতে তুরান বাড়িতে প্রবেশ করে। সবাইকে নিচে দেখে দৌড়ে তাহমিনার কাছে এগিয়ে আসে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, পিহুকে এসে পড়েছে তাহু? কোথায় ও? রুমে আছে? তুরানের কথা শুনে ভ্রূম কুঁচকে যায় তাহমিনার। কিছুটা অবাক কণ্ঠে বলে, মানে কি বলছিস ভাই? পিহু তো বাসায় নেই। তুই কি জানিস ও কোথায় গেছে? মানে ও এখনো বাসায় ফেরেনি? কিন্তু আমার আগেই তো বেরিয়েছে। ও ফুপির কাছে গেছে হয়তো। দাঁড়া, আমি আসছি। বলেই তুরান উল্টো ঘুরে গেটের দিকে হাঁটা দেয়। এবার পুরো পরিবার আশ্চর্য হয়ে যায়। তুরানের কথা সবার মাথার ওপর দিয়ে যাচ্ছে। সৌফিক সাহেব হাতের খবরের কাগজটা সামনের টি টেবিলে রেখে তুরানের দিকে তাকিয়ে বলেন, দাঁড়াও তুরান, কোথাও যেতে হবে না। আমি পিয়াসাকে ফোন করে জিজ্ঞেস করছি যে পিহুও বাড়ি গেছে কিনা। তার আগে বলো কি হয়েছে। বাবা, এখন ওসব বিস্তারিত বলার সময় নেই। আমার আগে পিহুর সাথে কথা বলা প্রয়োজন। ও আমাকে ভুল বুঝে রাগ করে চলে এসেছে। তুমি প্লিজ আগে ফুপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো পিহু ওখানে গেছে কিনা। বেশ, দেখছি আমি। কথাটা বলেই সৌফিক সাহেব নিজের সেলফোনটা বের করে পিয়াসা বেগমের নাম্বারে ডায়াল করে ফোনটা কানে ধরেন। ফোনটা রিসিভ করতেই সৌফিক সাহেব সোজা প্রশ্ন করেন, পিহু কি তোর বাড়ি গেছে পিয়াসা? না তো ভাইয়া, কেন? কি হয়েছে? না কিছু না, কলেজ থেকে এখনও ফেরেনি, তাই ভাবলাম ওই বাড়ি গেছে হয়তো। আচ্ছা, পরে কথা বলছি। ফোনটা কেটে দিয়ে শান্ত চোখে তাকান তুরানের দিকে। দুজনের মধ্যে যে গুরুতর ঝামেলা হয়েছে সেটা শফিক সাহেব বেশ বুঝতে পারছেন। এদিকে পিহু ওর বাবার বাসায়ও যায়নি, কথাটা শুনেই ফ্লোরে ধপ করে বসে পড়ে তুরান। শরীরটা একদম শক্তিহীন লাগছে। অপরাধ বোধ ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। বুকের ভেতর বড্ড জ্বালা করছে, সাথে প্রচণ্ড ভয়ও হচ্ছে। কোথায় গেল পিহু? আবার ভুল বুঝে তুরানের জীবন থেকে দূরে সরে গেল না তো? যদি উল্টোপাল্টা কিছু করে বসে, যদি আর তুরানের কাছে না ফিরে আসে, তাহলে তুরান কি করবে? তুরান তো মরেই যাবে। ভেতরটা ভয়ে পুরো জমে গেছে তুরানের। তুরানের চোখে মুখের এমন রিয়াকশন দেখে পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। কি হয়েছে দুজনের মধ্যে? আর পিহুই বা কোথায় গেল? কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। শফিক সাহেব গম্ভীর মুখে তাকিয়ে আছেন তুরানের দিকে। এরই মধ্যে সেখানে উপস্থিত হন পিয়াসা বেগম, আসলাম সাহেব আর প্রয়াস। শফিক সাহেব হঠাৎ পিহুর খোঁজ করায় চিন্তায় পড়ে গেছিলেন আসলাম সাহেব। পিহু যে তার কলিজার টুকরো, মেয়েকে যে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাই স্ত্রীর বাধা না মেনে ছুটে চলে এসেছেন এ বাড়ি। এসেই তুরানকে প্রশ্ন করেন, আমার মেয়ে কোথায় তুরান? তুরানের দৃষ্টি নত।
নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। তুরান তো এমন চায়নি, ও তো শুধু কারো ভালো করতে গেছিল। তার জন্য যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেটা তুরান কল্পনাও করেনি। নত দৃষ্টিতেই তুরান উত্তর দেয়, পিহু আর আমি একসাথে ছিলাম। আমার উপর রাগ করে পিহু সেখান থেকে চলে এসেছে, আর পাশে আসেনি। এর বেশি কিছু এখন বলতে পারছি না। ও হয়তো রাগ করে আশেপাশে কোথাও গিয়ে বসে আছে। আগে পিহুকে খুঁজে পাওয়া জরুরি, তারপর সব প্রশ্নের উত্তর দিচ্ছে। কথাটা বলেই লাফিয়ে উঠে দাঁড়ায় তুরান। কারো কোনো কথা না শুনে হন করে বেরিয়ে যায় পিহুকে খুঁজতে। পেছন থেকে চেঁচাতে থাকেন আসলাম সাহেব। সত্যি করে বলো, কি করেছো আমার মেয়ের সাথে? এমন কি বলেছো যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল? উত্তর দাও তুরান। তুরানের এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, তাই সবার সব প্রশ্ন উপেক্ষা করে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে পিহুকে খুঁজতে। তুরান বেরোনোর সাথে সাথেই বেরিয়ে পড়ে তিয়াস আর প্রয়াস। তাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় বাসায় বসে থাকা ওদের পক্ষে সম্ভব নয়। এদিকে পরিবারের সবাই বেশ চিন্তায় পড়ে যায়। চিন্তায় থাকতে না পেরে আসলাম সাহেব আর শফিক সাহেবও বেরিয়ে পড়েন পিহুকে খুঁজতে। বাড়ির আশেপাশে চেনা পরিচিত জায়গায় খুঁজতে চলে যান। সন্ধ্যার দিকে তিয়াস আর প্রয়াস ফিরে আসে। হতাশ ভঙ্গিতে সোফায় বসে পড়ে। শফিক সাহেব আর আসলাম সাহেব একটু আগেই চলে এসেছেন। সোফায় ক্লান্ত শরীর কেলিয়ে দিয়ে প্রয়াস বলে, তুরান ভাই কি কিছু জানিয়েছে যে বনুকে খুঁজে পেল কিনা? আমরা আশপাশে সব জায়গা খুঁজে দেখলাম, কোথাও বনুকে পেলাম না। জানি না কোথায় গিয়ে বসে আছে মেয়েটা। পরিবারের সবাই খুব চিন্তিত। দুপুরের খাবার টেবিলে ওভাবেই পড়ে আছে। চিন্তায় কেউ এক দানাও পেটে দিতে পারেনি। খেয়েছে শুধু আরিফ। সে এ বাড়ির অতিথি, তার সাথে বাড়িতে জামাইও আছে। তাদের তো আর না খাইয়ে রাখা যায় না, তাই তাহমিনার মা জিয়ান আর আরিফকে জোর করে টেবিলে বসায়। তবে জিয়ান কিছু না খেলেও আরিফ খেয়েছে। খেয়ে দিয়ে সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে, যেন এমন কিছু হবে সেটাও আগে থেকেই জানত। রাত 9টার পরে বাড়ি ফেরে তুরান। বাসার সবাই ড্রয়িং রুমেই ছিল। তুরানকে আসতে দেখে তাইয়াবা বেগম এগিয়ে আসেন। তুরানের চেহারা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, হাতে কপালে মাটি লেগে আছে, প্যান্টের হাঁটুতেও মাটি। হয়তো পিহুকে খুঁজে না পেয়ে অসহায় হয়ে রাস্তায়ই বসে পড়েছিল। সবসময় নিজেকে গুছিয়ে রাখা পরিপাটি ছেলেটার এমন বিধ্বস্ত চেহারা দেখে আঁচলে মুখ চেপে কেঁদে ফেলেন তাইয়াবা বেগম। তুরানের এক হাত ধরে বলেন, পিহু, কোথায় তুরান? আর তুই নিজেরে কি হাল বানিয়েছিস? খুঁজে পায়নি পিহুকে, জানি না কোথায় গেছে। এটুকু বলেই তুরান ধীর পায়ে ওপরে নিজের রুমে চলে আসে। আসলাম সাহেব রেগে বাসায় থেকে বেরিয়ে যান। পেছন পেছন যায় পিয়াসা বেগম আর প্রয়াস। পুরো পরিবার স্তব্ধ হয়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। সবাই হতভম্ব হয়ে ওখানেই বসে থাকে। নিজের রুমে এসে দরজার কাছেই বসে পড়ে তুরান। পাজোড়া আর চলছে না, শরীর পুরো অসাড় হয়ে আসছে। পিহুকে ছাড়া নিজেকে শক্তিহীন মনে হচ্ছে খুব। দুই হাতে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে বলে, কোথায় চলে গেলে পিহু? প্লিজ ফিরে আয়, আমি আর পারছি না তোকে ছেড়ে থাকতে। ড্রয়িং রুমের সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে আছেন আসলাম সাহেব। চিন্তায় আছে ওই বাড়ির সকলেও। ঘুম নেই কারো চোখে। চিন্তায় কেউ সারাদিনে খাবারের একটা দানাও পেটে দিতে পারেনি। ইতিমধ্যে আসলাম সাহেব তার পরিচিত এক পুলিশ অফিসারকে ফোন দিয়েছিলেন পিহুর নামে মিসিং কেস করতে, কিন্তু 24 ঘন্টার আগে তারা কোনো পদক্ষেপ নিতে পারবেন না জানিয়েছেন। সেই থেকে এভাবে অসহায় ভঙ্গিতে সোফায় বসে আছেন তিনি। মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনো মতেই শান্তি পাচ্ছেন না। রাত যত বাড়ছে সবার চিন্তা ততই বেশি হচ্ছে। রাত 11টার দিকে বাড়ি ফেরে পিহু। আসলাম সাহেব সেই বাড়ি ফেরার পর থেকেই আশাভরা দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়েছিলেন। হঠাৎ এলোমেলো পায়ে পিহুকে এগিয়ে আসতে দেখে চমকে ওঠেন তিনি। পিহুর পরনের জামায় লেগে আছে অসংখ্য ধুলোবালি। চুলগুলো সব এলোমেলো, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। টালমাটাল পায়ে এগিয়ে এসে এলোমেলো দৃষ্টিতে তাকায় নিজের বাবার দিকে। মেয়ের এমন বিধ্বস্ত হাল দেখে বুকের ভেতর ব্যথা করছে আসলাম সাহেবের। দৌড়ে এসে মেয়েকে বুকে আগলে নেন তিনি। নিজের একমাত্র কলিজার টুকরো মেয়ের এমন হাল তিনি একদম সহ্য করতে পারছেন না। চোখ থেকে আপনা আপনি টুপটাপ করে অশ্রু ঝরতে থাকে। বুকের সাথে চেপে ধরেন পিহুর মাথা। এরপর ধীরে ধীরে মাথায় হাত বিলিয়ে দিতে থাকেন। এতক্ষণ পর ভরসার জায়গা পেয়ে পিহুও যেন আরও দুর্বল হয়ে যায়। বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মেয়েকে এমন পাগলের মতো কাঁদতে দেখে পিয়াসা বেগম আঁচলে মুখ চেপে ধরেন। কান্নারা তার চোখ থেকেও বইতে শুরু করেছে। একই অবস্থা প্রয়াসেরও। একমাত্র আদরের বোনের এমন বেহাল দশা প্রয়াসও মানতে পারছে না। ছলছল চোখে তাকিয়ে আছে বোনের শুকনো মুখের দিকে। মনে মনে কিছুটা অভিমান জমে তুরানের প্রতি।
বাবার বুকে মুখ লুকিয়ে বিরতিহীন কাঁদতে থাকে পিহু। চাইছে কান্না থামাতে, কিন্তু কিছুতেই পারছে না। কান্নারা পিহুর বাধা একদমই মানছে না। মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে আসলাম সাহেবও আর কিছু বলেন না, সময় দেন নিজেকে সামলে নিতে। এভাবে প্রায় ঘণ্টা অতিবাহিত হয়ে যায়। পিহুর কান্নার জোরও আস্তে আস্তে কমে আসে। এখন বাবার বুকে মুখ লুকিয়ে শুধু ফুপিয়ে যাচ্ছে। পিহুকে ধীরে ধীরে শান্ত হতে দেখে আসলাম সাহেব একবার মেয়ের দিকে তাকান। একটা লম্বা শ্বাস নিয়ে পিহুকে ধরে সোফায় বসান। পাশে নিজে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলেন, কি হয়েছে পিহু, সব খুলে বলো তো সোনা। মাথা নিচু করে ফেলে পিহু। অতিরিক্ত কান্নার দরুন এখন হিচকি হচ্ছে শুধু। দৃষ্টি ফ্লোরের দিকে রেখে পিহু ফুপিয়ে উঠে বলে, তুরন ভাই আমাকে ঠকিয়েছে আব্বু, আর তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, আর মেয়েটা প্রেগনেন্ট। শেষের কথাটা বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে পিহু। ভীষণ কষ্ট হচ্ছে, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। এত কষ্ট পিহু আগে কখনো পায়নি। মেয়েকে আবার কাঁদতে দেখে সাথে সাথে বুকে জড়িয়ে নেন পিয়াসা বেগম। আসলাম সাহেবের চিন্তিত মুখ এবার কঠিন হয়ে যায়। তার মুখে রাগের আভাস স্পষ্ট। এদিকে পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস। তুরান যে এমন কিছু করতে পারে সেটা প্রয়াস কিছুতেই বিশ্বাস করতে পারছে না। হন্তদন্ত পায়ে এগিয়ে এসে পিহুর পাশে বসে বলে, এসব কি বলছিস বনু? তোর কোথাও ভুল হচ্ছে। তুরান ভাই এমন কিছু করতে পারে না। আমি নিজের চোখে সেই মেয়েটার সাথে ভাইয়াকে দেখেছি, আর এটাও এটাও দেখেছি মেয়েটা প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব বনু? তুরান ভাই তো... আর কিছু বলতে পারে না প্রয়াস। তার কথার মাঝেই আসলাম সাহেব গর্জে ওঠেন। কঠোর কণ্ঠে বলেন, একদম তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলবে না তুমি। তোমার বোন কি মিথ্যে বলছে তাহলে? তুরানের জন্যই আজ আমার মেয়ের এই হাল। আমি ওকে সাবধান করেছিলাম আমার মেয়ে যেন ওর দ্বারা কোনো কষ্ট না পায়, কিন্তু সে সেটাই করল। আর তুমি এসেছো তার পক্ষ নিয়ে কথা বলতে? নিজের আপন বোনের দিকে একবার তাকিয়ে দেখো। আপন বোনের এমন এলোমেলো হাল দেখে তোমার কি বুক কাঁপছে না? বলো। প্রয়াসের দৃষ্টি নিচে। বাবার সাথে কখনো মুখে মুখে তর্ক করেনি প্রয়াস, সেই অভ্যেসও নেই। বাবাকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি সম্মান করে, তাই মাথা নিচু করে নরম কণ্ঠে বলে, বাবা, আমারও বনুর জন্য কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। তুরান ভাই বনুকে ঠকাতে পারে না, আমি তাকে চিনি। তুরানের পক্ষে আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার কাছে আমার মেয়ে সবার আগে। যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে তাকে আমি একদম ছাড়ব না। আর তুমি যদি তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলো, তাহলে তোমাকেও শাস্তি দিতে আমি দুবার ভাবব না। কথাটা মাথায় রেখো। বাবার শক্ত চোখ মুখ আর হিংস্র কণ্ঠ শুনে প্রয়াস এবার চুপ হয়ে যায়। তর্ক করাও স্বভাবের সাথে যায় না। তবে প্রয়াসের মাথায় এবার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তুরান পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্কে কিভাবে জড়াতে পারে, সেই হিসাব মেলাতে পারছে না প্রয়াস। যেখানে প্রয়াস জানে যে তুরান পিহুকে ঠিক কতটা ভালোবাসে, কত শত পাগলামি করেছে পিহুর জন্য, তাহলে সেখানে অন্য কেউ কিভাবে আসতে পারে? চিন্তামগ্ন প্রয়াস চিন্তা করতে করতেই সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। তিয়াসকে একটা মেসেজ করে জানিয়ে দেয় যে পিহু বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমের সোফায় গায়ে এলিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে আছেন শৌফিক সাহেব। চোখে মুখে তার চিন্তার আভাস। সকাল থেকে না খেয়ে আছে বাসার সবাই। অতিরিক্ত চিন্তার ফলে শৌফিক সাহেবের প্রেশার বেড়ে গেছে। তবুও মুখ ফুটে কাউকে কিছু বলেননি। কাউকে বললে তারা জোর করে খাইয়ে ওষুধ খাওয়াবে। আর আপাতত কোনো কিছু পেটে দেওয়ার মতন মন মানসিকতা বা ইচ্ছা কোনোটাই নেই তার, তাই ঘাড় উঁচু করে চুপচাপ বসে আছেন। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে তিয়াস নিচে নেমে আসে। বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে, বনু ফিরেছে জেঠু, বনু বাড়ি ফিরেছে। নিজের রুমের দরজার কাছে বসে মাথা চেপে ধরে চোখ বন্ধ করেছিল তুরান। এমন সময় তিয়াসের বলা বনু বাড়ি ফিরেছে কথাটা শুনতেই হুট করেই চোখ খুলে তাকায়। সাথে সাথে এক প্রকার দৌড়ে নিচে নেমে আসে। কোথায় পিহু? তিয়াস কোথায় পিহু? ভাই, ও ফুপির বাড়ি আছে। প্রয়াস এইমাত্র এসএমএস করে জানালো আমাকে। আর কিছু শোনার ধৈর্য নেই তুরানের। তিয়াসের কথা পুরোটা না শুনেই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য প্রয়াসদের বাড়ি। পিহুদের বাড়ির গেটে এসে জোরে জোরে পিহুর নাম ধরে ডাকতে থাকে তুরান। তুরানের পিছু পিছু ও বাড়ির সবাইও চলে এসেছে। আসলাম সাহেব পিহুর ঘরেই এতক্ষণ ছিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন। পিহু ঘুমিয়ে পড়েছে, তাই ধীর পায়ে বেরিয়ে এসেছেন। দরজার কাছে আসতেই শুনতে পান তুরানের চেঁচামেচি।
এই মাঝরাতে বাড়ির সামনে এসে পিহুর নাম ধরে জোরে জোরে ডাকায় বেশ বিরক্ত হন তিনি। হাতঘড়িতে তাকিয়ে দেখেন রাত বাজে 1:45। আস্তে করে পিহুর ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে তিনি নিচে নেমে আসেন। ড্রয়িং রুমে এসে দেখেন পিয়াসা বেগম কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন। গেট খুলবেন কি খুলবেন না সেটা ভাবছেন। পিয়াসা বেগমের দিকে রাগী চোখে একবার তাকিয়ে আসলাম সাহেব চলে যান সোজা গেটের দিকে। মেইন গেট খুলে দিতেই সবার আগে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তুরান। পিহুর নাম ধরে ডাকতে ডাকতে পিহুর ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু কয়েক কদম যেতেই আসলাম সাহেব পথ হাটকে দাঁড়ান। চোখ মুখ শক্ত করে বলেন, এখানে কি চাই? এই মাঝরাতে এভাবে চেঁচামেচি করার মানে কি? ভ্রু কুঁচকে যায় তুরানের। আসলাম সাহেবের এমন কথার কোনো মানে তুরান বুঝতে পারছে না। আশ্চর্য কণ্ঠে তুরান বলে, এখানে কি চাই মানে? পিহু কোথায়? আমার ওর সাথে কথা বলা দরকার। কোনো দরকার নেই। আমার মেয়ের থেকে তুমি দূরে থাকবে। দূরে থাকবো মানে কি? ও আমার বউ। আপনি আমাকে আমার বউর থেকে দূরে থাকতে বলছেন? হ্যাঁ বলছি। তুমি আমার মেয়ের সাথে যা অন্যায় করেছো, তুমি যে এখনো সুস্থ শরীরে দাঁড়িয়ে আছো, এটাই বেশি। দুই শ্বশুর জামাইয়ের দ্বন্দ্বে পুরো পরিবার নির্বাক। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। সবাই চুপচাপ শুধু দেখে যাচ্ছে। আসলাম সাহেব যে প্রচণ্ড রেগে আছেন সেটা তার গম্ভীর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তুরান এতক্ষণ স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে চেহারার পরিবর্তন ঘটছে। তাইয়েবা বেগম আর শৌফিক সাহেব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। এখন যদি তুরানও রেগে যায় তাহলে বিষয়টা সামলানো অসম্ভব। এদিকে পিহুর কাছে যেতে না দেওয়ায় তুরানের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। আসলাম সাহেবের সামনাসামনি সোজা হয়ে দাঁড়িয়ে কাটকাট কণ্ঠে বলে, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আপনি কি জানেন আপনি আইন বিরোধী কাজ করছেন? আপনি আমাকে আমার বিয়ে করা বউয়ের সাথে দেখা করতে দিচ্ছেন না। এই পর্যায়ে আসলাম সাহেবের চোখ মুখ আরও শক্ত হয়ে যায়। কণ্ঠ আরও গম্ভীর করে বলেন, আমি তোমাকে আমার মেয়ের কাছে যাওয়া থেকে আটকাচ্ছি। সেটা যদি আইন বিরোধী কাজ হয়, তাহলে তুমি যেটা করেছো সেটা কি? তোমাকে তো জেলে দেওয়া উচিত। তুরানের মেজাজ এবার যায় বিগড়ে। রাগী কণ্ঠে তুরান বলে, দেখুন, পিহুর সাথে আমার দেখা করা খুবই জরুরি। পিহু আমাকে ভুল বুঝেছে। প্লিজ আগুর সাথে কথা বলতে দিন, তারপর আপনাদের সবার কথা আমি শুনব। কিন্তু আগে পিহুর কাছে যাওয়া জরুরি। ফিরে যাও তুমি। পিহুর সাথে তোমার দেখা হবে না। আমার মেয়েকে আমি তোমার কাছে আর যেতে দেব না। দেখি কিভাবে আটকান। বলেই তুরান আসলাম সাহেবের হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে লম্বা লম্বা পায়ে ওপরে উঠে চলে যায়। আসলাম সাহেব হতবাক। তুরান যে এমনটা করবে সেটা তিনি ভাবেননি। হুঁশ ফিরতেই তুরানকে আটকানোর জন্য দৌড়ে এগিয়ে যান, কিন্তু ততক্ষণে তুরান পিহুর রুমের ভেতরে ঢুকে পড়েছে। আসলাম সাহেব আসার আগেই ঠাস করে দরজা আটকে দেয়। আসলাম সাহেব ব্যস্ত পায়ে সিঁড়ির কাছে যেতেই শফিক সাহেব তাকে থামিয়ে দেন। আসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, বাচ্চাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আসলাম। ওদের ব্যাপার ওদের দুজনকে মিটিয়ে নিতে দাও, প্লিজ আটকিও না। আসলাম সাহেব রাগে শুধু ফুঁসছেন। রাগী চোখে তাকান পিহুর ঘরের দরজার দিকে। অপেক্ষা করতে থাকেন তুরানের বাইরে বেরোনোর। মনে মনে ঠিক করেন তার মেয়েকে ঠকানোর অপরাধে তুরানকে এবার তিনি কঠিন শাস্তি দেবেন। সারা দিন কান্নাকাটি করে ক্লান্ত শরীর নিয়ে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল পিহু। সারা দিনের শারীরিক ক্লান্তি আর মানসিক চাপ সামলে শরীর এখন নিথর হয়ে পড়ে আছে। জীর্ণ শীর্ণ শুকনো মুখ, এলোমেলো চুল, ধুলোবালিতে মাখা জামা কাপড়। পিহুর এমন করুণ হাল দেখে তুরানের বুকের ভেতর থক করে ওঠে। নিজের একটা বোকামির জন্য পিহু যে এত কষ্ট পাবে সেটা তুরান কখনো ভাবেনি। ধীর পায়ে এগিয়ে যায় পিহুর দিকে। পিহুর মাথার কাছে বসে কাঁপা কাঁপা হাতটা রাখে পিহুর গালে। পিহুর ফোলা ফোলা দুই গালে কান্নার পানি শুকিয়ে দাগ হয়ে আছে। এটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটা কী পরিমাণ কান্না করেছে। কষ্ট হচ্ছে তুরানের। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। হঠাৎ গালে কারো হাতের অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠে পিহু। ঘুমটা হালকা হয়ে গেছে। ঘুমানোর আগেই নিজের পাশে বাবাকে দেখেছিল, তাই পিহু ভাবে এখনও হয়তো তার বাবাই কাছে আছে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, বুকের ভেতর খুব ব্যথা করছে আমার। এই ব্যথা কমবে কি করে বলো না? পিহুর এমন করুণ কণ্ঠ শুনে তুরানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছে কেউ ধারালো অস্ত্র দিয়ে বুকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। এদিকে নিজের বাবার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে কিছুটা আশ্চর্য হয়ে যায় পিহু। চোখ মেলে ওপরে তাকাতেই চোখের সামনে ভেসে ওঠে তুরানের মুখ। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে পিহু। এই সময় এখানে তুরানকে সে মোটেও আশা করেনি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বসে পিহু।
তুরানের চোখে স্পষ্ট ব্যাকুলতা। এক টানে পিহুকে নিজের বুকে ফেলে তুরান, 2 হাতে জাপটে ধরে পিহুর গলায় মুখ গুজে দেয়। আচমকা গভীর ছোঁয়ায় কেঁপে ওঠে পিহু, চোখ খিচে বন্ধ করে খামচে ধরে তুরানের চুল। তুরান পাগলের মতো চুমু খাচ্ছে পিহুর গলায়, খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে কেঁপে উঠছে পিহুর দেহ। পিহুর ঘাড়ে ঠোঁট চেপে ধরে তুরান ব্যথাতুর কণ্ঠে বলে। হঠাৎ করেই পিহু যেন কল্পনা ছেড়ে বাস্তবে ফিরে আসে। মনে পড়ে যায় জেরিনের তুরানকে জড়িয়ে ধরার মুহূর্ত। রাগে, দুঃখে, অভিমানে তুরানকে সরিয়ে দেয় নিজের থেকে। একরাশ ঘৃণা নিয়ে মুখ ঘুরিয়ে দেয় পিহু। তুরানের সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। পিহুকে মুখ ঘুরিয়ে নিতে দেখে মাথা নিচু করে ফেলে তুরান। পিহু তুরানকে মারাত্মক ভুল বুঝেছে সেটা পিহুর আচরণেই প্রমাণ পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে তুরান প্রথমে বলা শুরু করে। আমার পিহু কি আমার উপর রেগে আছে? রেগে থাকারই কথা, কারণ মাথায় যে কোনো বুদ্ধি নেই তার, খালি উল্টো পাল্টা চিন্তা থাকে মাথায়। তখন যে ওভাবে রেগে চলে আসলি, তারপর কোথায় গিয়েছিলে শুনি? জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম? পাগলের মতো রাস্তা রাস্তা খুঁজেছে। আমাকে তো তখন কিছু বলার তো সুযোগই দিলি না। যদি একটাবার আমার কথা শুনতি, তাহলে আজ সবই স্বাভাবিক থাকতো। পিহু নিশ্চুপ, পাথর হয়ে বসে আছে। না মুখে কোনো কথা আছে আর না নড়াচড়া। পিহুকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তুরানের। কিছুটা ভয়ও হচ্ছে। পিহুর এমন চুপ হয়ে যাওয়া তুরানের কাছে স্বাভাবিক লাগছে না। কি হলো পিহু, কিছু বলছিস না কেন? কথা বল। পিহু তবুও চুপ। তুরান এবার বিচলিত হয়ে পড়ে। এই পিহু প্লিজ চুপ থাকিস না, তোর চুপ থাকা দেখে আমার খুব ভয় করছে। আচ্ছা তোর রাগ হয়েছে তো? বেশ, তোর রাগ দেখা, মনের যত অভিমান যত অভিযোগ আছে সব বলে ফেল, আমি শুনবো। তারপর আমি বলবো তোর কি কি অভিযোগ আছে বল। এই পর্যায়ে মুখ তুলে তুরানের দিকে তাকায় পিহু। পিহুর চোখ দেখে চমকে ওঠে তুরান। এই চোখ দুটো আজ ভিন্ন কথা বলছে। যেই চোখে তুরান আজ পর্যন্ত শুধু ভালোবাসা আর অভিমান দেখেছে, আজ সেই চোখে আকাশ সমান ঘৃণা দেখতে পাচ্ছে। ভয় হচ্ছে, পিহুকে হারানোর ভয়। তুরানের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এবং সেই মেয়ে তুরানের বাচ্চার মাও হতে চলেছে, কথাটা মাথায় আসতেই মুহূর্তেই পিহুর চোখ মুখের পরিবর্তন ঘটে। চেহারা হয়ে যায় কঠিন। চলে যান এখান থেকে। কেন এসেছেন আপনি আমার কাছে? যে আপনার আপন, আপনি তার কাছেই যান। হালকা হাসে তুরান, একটু এগিয়ে এসে কিছুটা ঝুঁকে গিয়ে বলে। বাপরে, এত রাগ! এই ছোট্ট মাথায় এত এত রাগ এসে কোত্থেকে শুনি? তাছাড়া যে আমার আপন, তার কাছে তো এসেছে, আর কোথায় যাব? পিহুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাগের আগুন উত্তপ্ত লাভার মতো বেরিয়ে আসতে চাইছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এবার চেঁচিয়ে ওঠে পিহু। তুরানকে ধাক্কা দিয়ে সরিয়ে হিংস্র কণ্ঠে বলে। কে আপন? কিসের আপন? আমার কখনো আপন ভেবেছেন আপনি? নিজের কাছে কেউ ভেবেছেন আপনি? আপন মনে করে আপনি আমাকে এভাবে ঠকাতে পারতেন না? ছি তুরান ভাই, আপনি এতটা খারাপ? আমাকে ছোট পেয়ে এত বাজে ভাবে ঠকালেন আপনি। নিজের ঘরে বউকে রেখে বাইরে পরকীয়ার সম্পর্কে জড়ালেন আপনি। কিছুদিন পর আপনার বাচ্চাও আসবে। ছি, আপনার তো চরিত্রেরই ঠিক নেই, বেঈমান আপনি। এক দমে কথাগুলো বলেই হাঁপাতে থাকে পিহু। গলাটা শুকিয়ে গেছে, বুকের ভেতর যেন দামামা বাজছে। তুরানের সাথে এর আগে কখনো এত বাজেভাবে কথা বলেনি পিহু। আজই প্রথম গলা উঁচু করে এমন কথা শোনাল। প্রথমবার এমন দুঃসাহস দেখানোর জন্য কিছুটা ভয়ও পাচ্ছে পিহু। এদিকে তুরান পুরোই অবাক। পিহু যে এমন কোনো কথা বলবে সেটা ছিল তুরানের ধারণার বাইরে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। তুরানকে এমন চুপ থাকতে দেখে পিহুর বুকে আবার ব্যথা শুরু হয়। তুরানকে কোনো উত্তর না দিতে দেখে ভাবনায় পড়ে যায় পিহু। সাথে সাথে বাড়ে অভিমানও। তুরান কেন কিছু বলছে না? কেন বলছে না যে পিহু তুই যা ভাবছিস সব ভুল? কেন অন্য কোনো কাহিনী শুনিয়ে নিজেকে নির্দোষ দাবি করছে না? তবে কি সে সত্যি অপরাধী? হ্যাঁ, তাই হবে। যদি এসব মিথ্যে হতো তাহলে তার নামে এত বড় অপবাদ দেওয়ার পর সে প্রতিবাদ করত, জোর গলায় বলতো এসব মিথ্যে, আমি নির্দোষ। কিন্তু তুরান তো এমন কিছুই বলছে না। কান্নারা পিহুর গলার কাছে এসে দলা পাকিয়ে আছে, না পারছে কাঁদতে আর না পারছে কান্না আটকাতে। তাহলে তোর মনে হচ্ছে আমি পরনারীতে আসক্ত হয়েছে, আর জেরেনের গর্ভের বাচ্চাটা আমার? তোর আসলে এটা মনে হয়? মনে হওয়ার কিছু নেই, আমি তো সব নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। তাচ্ছিল্য হাসে তুরান। তুই অনেক বদলে গেছিস পিহু, আর আগের মতো নেই। তোর মধ্যে আমার প্রতি যে বিশ্বাসটা ছিল, আজ সেটাও নেই। জানিস পিহু, সম্পর্কে বিশ্বাস থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। যে সম্পর্কে বিশ্বাস নেই,
সে সম্পর্ক কোনোদিন টেকে না। আর আমাদের সম্পর্কে বিশ্বাসের ভিত্তিটা খুবই নড়বড়ে। যাই হোক, আমি এখনো কিছু বললে তো তুই বিশ্বাস করবি না। ভাবি নিজেকে বাঁচাতে মিথ্যে বলছে, তাই এখনো কিছু না বলাই ভালো। চলে যাচ্ছি আমি। যেদিন তোর বিশ্বাস ফের অর্জন করতে পারবো সেদিন ফিরে আসবো। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, সব চোখের দেখা সত্যি হয় না। কোনো কোনো সময় মানুষের বোঝারও ভুল থাকে। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় তুরান। অভিমানী চোখে তাকিয়ে থাকে পিহু। অন্যায় করে ক্ষমা না চেয়ে এভাবে চলে গেল? পাষাণ মানুষ একটা। তুরানের এই আচরণ পিহু মানতে পারছে না। মনে মনে ঠিক করে আর কখনো তুরানের কাছে ফিরে যাবে না। সে তার প্রেমিকাকে নিয়ে সুখে থাকুক, পিহু একাই থাকবে। ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। ওপরে পিহুর চেঁচামেচি সবাই শুনেছে। দুজনের মধ্যে ঝামেলা মীমাংসা হওয়ার বদলে মনে হচ্ছে আরও উল্টো ঝামেলা লেগে গেল। সবার ভাবনার মাঝেই তুরান হনহন করে নিচে নেমে আসে, কারো সাথে কোনো কথা না বলে সোজা মেইন গেট দিয়ে বেরিয়ে যায়। তুরান যেতেই শৌফিক সাহেব আর তাইয়েবা বেগম একে অপরের দিকে তাকান। পিহুর কথা নিচ থেকে সবাই শুনেছে। চিন্তা কমার বদলে আরও যেন চিন্তা বেড়ে গেল সবার। তুরান বাসা থেকে বের হয়ে যেতেই আসলাম সাহেব রাগী চোখে তাকান পিয়াসা বেগমের দিকে। রুমে আসো পিয়াসা, তোমার সাথে কথা আছে। কথাটা বলেই হনহন করে তিনি নিজের রুমে চলে যান। শৌফিক সাহেব একবার বোনের দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে পড়েন। তার পেছন পেছন যান তাইয়েবা বেগম, তাহমিনা আর তিয়াস। অসহায় চোখে সবার যাওয়ার দিকে তাকিয়ে আছেন পিয়াসা বেগম। সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। কে জানে তার সাজানো গোছানো সংসারে কার কুনজর পড়ল। পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান, কারও মুখে নেই কোনো কথা। তবে চারিদিকের পরিবেশ চুপচাপ হলেও আবহাওয়া বেশ গরম। তার কারণ এই মুহূর্তে বাড়িতে বিচার সভা বসেছে, আর নিশ্চুপ পরিবেশেও আবহাওয়া গরম হওয়ার কারণ হল আসামির নিস্তব্ধতা। তুরান যেন মুখে তালা লাগিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর তুরানের এই নিস্তব্ধতাই হল আবহাওয়া গরম হওয়ার কারণ। শৌফিক সাহেব বেজায় রেগে আছেন তুরানের উপর। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন নিজেকে সামলে রাখার। পিয়াসা বেগম তার একমাত্র বোন, তাই তার প্রতি শৌফিক সাহেবের ভালোবাসা তুলনামূলক বেশি। সেই দিক থেকে প্রয়াস আর পিহুকে শৌফিক সাহেব একটু বেশি ভালোবাসেন। পিয়াসা যখন খুব ছোট ছিল তখন আমাদের বাবা মারা যান। পরিবারের বড় ছেলে হওয়ায় আমার ওপর দায়িত্ব ছিল বেশি। বাবার মৃত্যুর পর যখন আমার পুরো পরিবার শোকে ভেঙে পড়েছিল, তখন শক্ত হাতে আমি পরিবারের হাল ধরেছিলাম। সাঈদ আর পিয়াসাকে নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করেছি। ওদের কখনো বাবার অভাব বুঝতে দেইনি। আর পিয়াসা আমাদের একমাত্র বোন হওয়ায় ওর আদরের ভাগটা ছিল সবচেয়ে বেশি। এতটাই আদরে ওকে বড় করেছি যে ওর কোনো আবদার, কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি। যখন আমাকে এসে বলল যে ও সাইফের বন্ধু আসলামকে ভালোবাসে, তখন বিনা বাক্যে আসলামের সাথে ওর বিয়ে দিয়েছে। তখন আমরা থাকতাম গ্রামে, আর আসলামের পরিবার থাকত শহরে। বোনকে এতটাই ভালোবাসি যে ওকে না দেখে আর থাকতেই পারছিলাম না। বুকটা খুব ব্যথা করত, খাঁ খাঁ করত ভেতর ওকে দেখার জন্য। শেষে থাকতে না পেরে পরিবার নিয়ে শহরে চলে আসি। বোনের শ্বশুরবাড়ির কাছেই নিজে বাড়ি বানাই, যাতে বোনকে সব সময় চোখের সামনে রাখতে পারি। আমার এত আদরের বোনের ছেলে মেয়ে আমার কাছে ঠিক কতটা আদরের সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। থেমে যান শৌফিক সাহেব, প্রশ্নবোধক চোখে তাকান তুরানের দিকে। একটানা কথাগুলো বলে হাঁপিয়ে গেছেন, জোরে জোরে নিঃশ্বাস টানছেন। প্রেশারটা বোধহয় আবার বেড়ে গেল। নিজেকে ধাতস্থ করে তিনি ফের বলতে শুরু করেন। তুমি যেমন আমার সন্তান, ঠিক তেমন পিহুও আমার সন্তান। বরং পিহু আমার কাছে সবচাইতে বেশি আদরের। কেন জানো? তার কারণ আমি পিহুর মধ্যে আমার মাকে খুঁজে পাই। পিহু দেখতে হুবহু আমার মায়ের মতো হয়েছে। ওর মুখের দিকে তাকালে আমার নিজের মায়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। তাই পিহুর পান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয়। তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসব, খুব আদরে রাখব, কখনো কষ্ট পেতে দেব না। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তোমার প্রতি আমি সব সময় বিশ্বাস রেখেছি তুরান। তোমার সাথে একজন বাবার মতো নয়, একজন বন্ধুর মতো সম্পর্ক করে তুলেছি। আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না। সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি। বলো, এসবের মানে কি? তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ? কে সেই মেয়ে? আমাদের সব সত্যি বলো তুরান। কিছু সত্যি গোপন থাকে ভালো বাবা, এতেই সবার মঙ্গল। তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ।
কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই। সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে, যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই তাকায় রাগে অগ্নিমূর্তির রূপ ধারণ করা তাইয়েবা বেগমের দিকে। তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইয়েবা বেগম। এদিকে স্ত্রীর কাজে অবাক শৌফিক সাহেব। তাইয়েবা বেগম যে এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শৌফিক সাহেব কল্পনাও করেননি। পুরো রুম জুড়ে পিন পতন নীরবতা বিরাজ করছে। উপস্থিত সবাই অবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে তাইয়েবা বেগম ফুঁসে উঠে বলেন, তোর লজ্জা করছে না এসব বলতে? বুক ফুলিয়ে গর্ব করে বলছিস যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ? এদিকে পিহু যে তোর দায়িত্ব সেটা ভুলে গেছিস? কে সেই মেয়ে? বল কি নাম তার, পরিচয় বল। কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস? আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না তুরান। অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে। কে সেই মেয়ে বল, তাকে এক্ষুনি ডাক। এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিহুর কাছে গিয়ে ক্ষমা চাইবি। যেভাবেই হোক পিহুকে বুঝিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবি। ডাক সেই মেয়েকে। তুরানের নজর নিচের দিকে, মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, বোঝার চেষ্টা করো মা, আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না, আর না তার পরিচয় বলতে পারবো, কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এর বেশি কিছু বলতে পারবো না। আমি ওয়াদাবদ্ধ, প্লিজ বোঝার চেষ্টা করো। পিহু আমাকে ভুল বুঝে যাও না তাই বলছে, কিন্তু তুমি অন্তত বোঝো। সাথে সাথে আরও একটা থাপ্পড় পড়ে তুরানের গালে। এবার থাপ্পড়টা দিয়েছে তাহমিনা। তুরানের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই? তুই পিহুকে এভাবে ঠকালি? কিভাবে পারলি এটা করতে? আরিফ আমাকে আগেই বলেছিল, ভাবি তুরান তোমার বোনকে ঠকাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন দেখছি সব সত্যি। তুই সত্যি পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করেছিস? তোকে নিজের ভাই বলতেও আমার ঘৃণা হচ্ছে। এবার শৌফিক সাহেব মুখ খোলেন। এতক্ষণ চুপচাপ ছিলেন কারণ তিনি মা আর ছেলের মধ্যে ঢুকতে চাইছিলেন না, কিন্তু জল এখন মাথার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। বিষয়টা এখানেই আটকাতে হবে, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। কথাটা ভেবেই গলা খাকারি দেন, সবার মনোযোগ নিজের দিকে করতে। বেশ, তোমার কথাই মানলাম মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে তাকে ডাকো, আমরা পিহুকেও ডেকে আনি। সামনাসামনি কথা বলে সব মীমাংসা করি, সবার সব সন্দেহ দূর হয়ে যাবে। পিহুর মনে যে ভুল ধারণা তৈরি হয়েছে সেটাও মন থেকে চলে যাবে। হতাশার নিঃশ্বাস ছাড়ে তুরান। সবাইকে এক কথা বোঝাতে বোঝাতে তুরান ক্লান্ত। আমি ওকে এখানে আনতে পারবো না বাবা। তেরে আসেন তাইয়েবা বেগম। আমার লজ্জা করছে এটা ভেবে যে তুই আমার ছেলে। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ছি, একটা বাইরের মেয়ের জন্য নিজের পরিবারকে কষ্ট দিচ্ছিস। পিহুর মতো এত ভালো একটা মেয়ের মন ভাঙলি তুই। তোর কাছে নিজের পরিবারের থেকে ওই বাইরের মেয়েটাই বড় হয়ে গেল। সেই মেয়েকে বাঁচাতে তার পরিচয় গোপন করতে নিজের পরিবারের বিরুদ্ধে যাচ্ছিস। তোর এত অধঃপতন হয়েছে? দূর হয় আমার চোখের সামনে থেকে। বেশ, চলে যাব। কথাটা বলেই তুরান হনহন করে নিজের রুমে চলে যায়। তুরানকে এভাবে যেতে দেখে এবার মুখ খোলে তিয়াস। তাইয়েবা বেগমের হাত ধরে মিনতি স্বরে বলে, বড়মা এইসব কি বলছো তুমি? তুমি তো জানো ভাই কেমন। ও বলতে চাইছে না মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তুমি ওকে এভাবে চলে যেতে বললে ও সত্যি সত্যি চলে যাবে। জানোই তো ভাই কতটা জেদি। প্লিজ তোমরা ভাইকে আটকাও। আমার বিশ্বাস ভাই কোনো অন্যায় করেনি। ভাইয়ের জন্য বেশি কষ্ট হলে তুইও ওর সাথে যেতে পারিস। কথাটা বলেই তাইয়েবা বেগম নিজের রুমে চলে যান। এবার তিয়াস শৌফিক সাহেবের কাছে আসে। শৌফিক সাহেবের সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমার মনে হচ্ছে ভাইয়ের এসব লুকোনোর পেছনে বড় কোনো কারণ আছে। ভাইকে একটু সময় দাও, ও সবার সব সন্দেহ দূর করে দেবে। কিন্তু এভাবে বাড়ি থেকে চলে যেতে দিও না। শৌফিক সাহেবও কোনো কথা না বলে উঠে নিজের ঘরে চলে যান। এখানে কেউ যে তিয়াসের কথা শুনবে না সেটা তিয়াস বেশ ভালো করেই বুঝতে পারছে। এখন একমাত্র ভরসা হলো তুরান, ওকে বোঝাতে হবে। কথাটা ভেবেই এক দৌড়ে দোতলায় চলে আসে তিয়াস। তুরানের ঘরে ঢুকে দেখে তুরান লাগেজে নিজের জামা কাপড় গোছাচ্ছে। তিয়াস ব্যস্ত পায়ে এগিয়ে এসে তুরানের হাত ধরে আটকায়। তুইও কি সবার মতো পাগল হয়ে গেলি ভাই? কি করছিস এসব? পরিবারের মধ্যে ঝড় তুলে তুই পালাতে চাইছিস? যে প্যাঁচটা লাগিয়েছিস সেটা আগে ছাড়া। সত্যি করে বল মেয়েটাকে। তোর বোন তো বললই, সে কে শুনেছিস নিশ্চয়? রেগে যায় তিয়াস। তুরানের হাত ধরে টেনে খাটে বসিয়ে নিজে তুরানের পাশে বসে। এমন পরিস্থিতিতেও তুই তেরামি করছিস? দেখ ভাই, আমি জানি তুই পিহুকে ঠিক কতটা ভালোবাসিস, তার প্রমাণ আমি নিজে। এখন তুই নিজেও যদি বলিস তুই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিস, সেটা সবাই বিশ্বাস করলো, আমি করব না, কারণ আমি তোকে খুব ভালো করে চিনি।
আফসোস, যার বিশ্বাস আমার প্রয়োজন সেই তো বিশ্বাস করে না। আমাকে চরিত্রহীনের আখ্যা দিয়ে দিল। সে নাকি আমার মুখও দেখতে চায় না। তাহলে সত্যি মিথ্যে প্রমাণ করে কি লাভ? এতদিনে আমি তার বিশ্বাসটুকু অর্জন করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। কথাটা বলেই তুরান আবার জামাকাপড় লাগেজে নাকতে শুরু করে। পিহু ছোট ভাই, ওই সব প্যাচ বোঝে না। জানিস তো ওর মনটা কত নরম, যে যা বলে সেটাই বিশ্বাস করে, কষ্ট পায়। তুই প্লিজ ওর সাথে কথা বল। কেন ওই মেয়েটার কথা লুকাচ্ছিস? পিহুকে সব বলে দিলেই তো হয়। আমি জানি ওটা তোর কোনো প্রেমিকা। যা বলতে তো গেছিলাম, তোর বন্ধু কোনো কথাই শুনল না। উল্টা আমাকে যা নয় তাই বলে অপমান করে ফেরত পাঠালো। তিয়াসের এবার খুব রাগ হচ্ছে। তুরান যে একটু একঘেয়ে ঘাড় তেড়া সেটা সবাই জানে, কিন্তু সিরিয়াস টাইমে এমন তেড়ামি তিয়াস মোটেও আশা করেনি। কিছুটা রাগ নিয়েই তিয়াস বলে, এবার কিন্তু আমার রাগ হচ্ছে ভাই। ভুলে যাস না আমি কে। তোকে আমি খুব ভালো করে চিনি। সত্যি করে বল, মেয়েটাকে আমি সব জানতে চাই। এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ। আমি এখনই জানতে চাই, তাও সব। এরই মধ্যে তুরানের ব্যাগ গোছানো শেষ। লাগেজটা হাতে নিয়ে তুরান তিয়াসের দিকে তাকিয়ে বলে, আমার কথা মন দিয়ে শোন। আমি এখন যাচ্ছি, আমার জরুরি একটা কাজ আছে। আমার অবর্তমানে পরিবারের দায়িত্ব তোর উপর, সবটা সামলে নিস। আর হ্যাঁ, পিহুর খেয়াল রাখিস। পিহুর দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম। কিন্তু তুই কোথায় যাচ্ছিস আর ফিরবি কবে? কথাটা বলেই তিয়াসকে আর কিছু বলতে না দিয়ে তুরান ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। চিন্তায় পড়ে যায় তিয়াস। কে এই মেয়ে যার পরিচয় তুরান লুকিয়ে যাচ্ছে? তুরানের সাথে তার কী বা সম্পর্ক? নিজের সংসার ভেঙে যাচ্ছে, তবুও তুরান তাকে কারো সামনে আনছে না কেন? এই কেনর উত্তর কিছুতেই কেউ খুঁজে পাচ্ছে না। অভিমান জিনিসটা খুবই ভয়ানক। একটা সুস্থ সুন্দর সাজানো গোছানো সম্পর্ক শেষ করতে একটু ভুল বোঝাবুঝি আর সাথে এক টুকরো অভিমানই যথেষ্ট। মানুষের চরিত্রে কখনো অভিমান থাকতে নেই, কারণ অভিমান মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, মনের গহীনে স্থাপন করা সম্পর্কের ভিত্তি নড়িয়ে দেয়, একটা সুন্দর সম্পর্ক ভেঙে কয়েক হাজার টুকরো করে দেয়। পিহুর তুরানের প্রতি এই অভিমানই ওর সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ালো। অপরাধবোধে পিহুর অন্তরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন পিহু তুরানকে বিশ্বাস করল না? কেন সেদিন অভিমানকে একপাশে রেখে তুরানের কথা শুনল না? কেন তুরানকে সবকিছু বুঝিয়ে বলার জন্য একটু সময় দিল না? এই এত এত অনুশোচনা নিয়ে পিহুর বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। নিজের রুমের জানালার সাথে মাথা ঠেকিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে বাইরের দিকে। সন্ধ্যার অন্ধকার যেন পিহুর পুরো সত্তাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। আজ 15 দিন হচ্ছে তুরান বাড়িতে নেই। সেই যে রাগ করে চলে গেল, তারপর আর বাড়ি ফেরেনি। ফোন করলেও সুইচ অফ দেখায়। এই 15 দিনে পিহু কয়েক শতবার ফোন করেছে তুরানকে। কত শত আবেগমাখা মেসেজ দিয়েছে তুরানকে ফোন ধরার জন্য, বাড়ি ফেরার জন্য। কিন্তু তুরান না ফোন অন করেছে আর না মেসেজের কোনো রিপ্লাই। চোখ থেকে দুফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে পিহুর। নিষ্প্রাণ চোখে বাইরের আবছা অন্ধকারের দিকে তাকিয়ে হারিয়ে যায় স্মৃতির পাতায়। মনে পড়ে যায় আজ থেকে ঠিক 13 দিন আগের ঘটনা, অতীত। তুরান যাওয়ার 2 দিন পর শৌফিক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত চিন্তায় প্রেশার হাই হয়ে যায় তার। কথাটা শুনতেই ছুটে চলে এসেছিল পিহু। ডাক্তার এসেছেন শৌফিক সাহেবকে চেক আপ করতে। অতিরিক্ত টেনশনের জন্য প্রেশার হাই হয়ে গেছে, তাছাড়া বিশেষ কিছু হয়নি। তবে প্রেশার কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, অনেক সতর্ক থাকতে হবে। এভাবে চিন্তা করতে থাকলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। সবাই একটু খেয়াল রাখবেন যেন উনি আর চিন্তা না করেন। এটুকু বলে কিছু ওষুধপত্র লিখে দিয়ে চলে যান। ডক্টরকে এগিয়ে দিতে সাথে সাথে যায় তিয়াস। এদিকে ডক্টরের কথা শুনে বিচলিত হয়ে পড়ে পিহু। শৌফিক সাহেবের হাত ধরে সামনে হাঁটু মুড়ে বসে। তুমি এমন কেন করছো মামা? চিন্তা করে নিজের ক্ষতি কেন করছো? এই দেখো, ঠিক আছি আমি, একটু কষ্ট পাইনি আমি। আর তোমার ছেলেও ভালো আছে, সে যাকে ভালোবাসে তার কাছেই আছে, সুখে আছে। তবে তুমি এত চিন্তা করে নিজের অসুস্থ হচ্ছ কেন বলো তো? প্লিজ মামা, তুমি আর চিন্তা করো না তো। তোমার কিছু হলে আমাদের কি হবে বলো? মামির কি হবে বলো? শৌফিক সাহেব নির্বিকার, নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছেন পিহুর দিকে। মেয়েটা নিজে এত কষ্ট পেয়েও অন্যকে বোঝাচ্ছে কিভাবে, এটা ভেবেই তিনি অবাক হচ্ছেন। এরই মধ্যে সেখানে আগমন ঘটে একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তির। মেন গেট দিয়ে সোজা বাসায় ঢুকে পিহুর নাম ধরে ডাকতে থাকে। ঘাড় ঘুরিয়ে সবাই তাকায় দরজার দিকে। দরজায় দাঁড়িয়ে আছে তাহমিনার সমবয়সী একটা মেয়ে।
মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন তাইয়েবা বেগম। একই অবস্থা বাড়ির বড়দের সবার। তিয়াস কপাল কুঁচকে তাকিয়ে আছে, তাহমিনাও আশ্চর্য চোখে তাকিয়ে। মনে হচ্ছে মেয়েটাকে কোথাও দেখেছে, কিন্তু কোথায়? ভাবনায় পড়ে যায় তাহমিনা। অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারছে না যে মেয়েটাকে কোথায় দেখেছে। আপনি আপনি এখানে কি করছেন আপু? পিহুর কোথায় ঘোর কাটে সবার। সবাই অবাক চোখে তাকায় পিহুর দিকে। পিহুর কথা শুনে বোঝা যাচ্ছে যে পিহু এই মেয়েটাকে চেনে, কিন্তু কিভাবে? সবার ভাবনার মাঝেই মেয়েটা এগিয়ে এসে পিহুর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। প্লিজ পিহু, আমার পুরো কথাটা শোনো। তোমার বোঝার মধ্যে অনেক বড় একটা ভুল হয়েছে। প্লিজ আমাকে সবটা বলতে দাও, তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। প্লিজ আগে আমার কথাটা শোনো। আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। পিহু, তুই একে চিনিস? উনি সেই যার জন্য তোমার ভাই আমার ছেড়ে চলে গেছে। তোমার ভাইয়ের একান্ত আপন কেউ। আর ভালো করে খেয়াল করো, উনি প্রেগনেন্ট। পিহুর কথা শুনে বিস্মিত চোখে সবাই তাকায় মেয়েটার দিকে। হালকা উঁচু পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে 5 বা 6 মাসের অন্তঃসত্ত্বা। সবার ভাবনার মাঝেই তিয়াস হুট করে বলে ফেলে। তুমি তো জেরিন, তাই না? তিয়াসের কথায় জেরিন হ্যাঁ বোধক মাথা নাড়ে সম্মতি জানায়। এদিকে তিয়াসের মুখে জেরিনের নাম শুনে পিহু হতবাক। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। তিয়াস জেরিনকে কিভাবে চিনল? পিহু প্রশ্নবোধক চোখে তাকায় তিয়াসের দিকে। এই পর্যায়ে মুখ খোলেন তাইয়েবা বেগম। সোফা থেকে উঠে এসে জেরিনের সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, এসব কি হচ্ছে জেরিন? তুই এখানে কি করছিস? কবে এসেছিস এখানে? আর পিহু এসব কি বলছে? তোর জন্য তুরান পিহুকে ছেড়েছে মানে কি? আর এই বাচ্চা, কি হচ্ছে এসব? তাইয়েবা বেগমকে উত্তেজিত হতে দেখে জেরিন তাইয়েবা বেগমের হাত জড়িয়ে ধরে। মনি, প্লিজ আমাকে বলার একটু সুযোগ দাও। তোমাদের সবার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমার কথাগুলো তোমরা ঠান্ডা মাথায় শোনো প্লিজ। পিহুর চোখে বিস্ময়। তিয়াসের পাশাপাশি তাইয়েবা বেগমও জেরিনকে চেনে, কিন্তু কিভাবে? কৌতূহল দমাতে না পেরে পিহু প্রশ্ন করে, তুমি ওনাকে কি বলছিল মামি? আর উনি তোমাকে মনি কেন বলছে? জেরিন আমার বড় বোনের মেয়ে। বিস্ময়ে পিহু হাঁ হয়ে গেছে। এটা তুরানের খালাতো বোন, আর পিহু তাকে চেনেই না। পিহুর মাথা ঘুরছে, মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। নিজের বিস্ময় কাটাতে পিহু আরও কিছু বলবে, তার আগেই জেরিন বলে, তোমাদের সবার মনের সব কৌতূহল দূর হয়ে যাবে আমার কথাগুলো শুনলে। আগে আমাকে বলতে দাও প্লিজ। শৌফিক সাহেব এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। এই পর্যায়ে এসে তিনি মুখ খোলেন। সবাইকে হাত দিয়ে থামিয়ে দিয়ে জেরিনের দিকে তাকান। বেশ, বলো তুমি কি বলতে চাও। এর মাঝে আর কেউ কোনো কথা বলবে না। শৌফিক সাহেবের নির্দেশে সবাই চুপ হয়ে যায়। মনের কৌতূহল মনের মধ্যে দমিয়ে রেখে আগ্রহী চোখে তাকিয়ে থাকে জেরিনের দিকে। শৌফিক সাহেবের সম্মতি পেয়ে জেরিন বলতে শুরু করে, বিশ্বাস করো পিহু, তুরানের সাথে আমার ভাই বোন ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। তুমি যা ভাবছ তা সম্পূর্ণ ভুল। আমি তুরানকে নিয়ে এমন কিছু কখনো কল্পনাও করিনি। পিহুর চোখে পানি টলমল করছে, কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বের হচ্ছে না। এসব তুরান আমাদের আগে বলেনি কেন? সবকিছু লুকালো কেন? আগেই যদি সব বলে দিত তাহলে আজ এত কিছু হতো না। আমরা সব সামলে নিতাম। মাথা নিচু করে ফেলে জেরিন। আজ নিজের চোখেই নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আজ ওর নিজের ভুলের জন্য তুরানের সংসারে ভাঙন ধরল। এটা তো জেরিন চায়নি। সব আমার দোষ মনি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম এই কথা কেউ জানলে সেটা বাবার কানে ঠিক চলে যাবে, আর বাবার কানে এই কথা গেলে বাবা আমাকে মেরে ফেলবে। আমি যে বাবাকে ভীষণ ভয় পাই মনি, সেজন্য আমি তুরানের কাছে অনুরোধ করেছিলাম যাতে এই কথাও কাউকে না বলে। আমার মাথা ছুঁয়ে ওয়াদাও করিয়েছিলাম যে এই কথা আমরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন না জানে। তুরানও আমার চাপে পড়ে ওয়াদা করে এসেছিল যে কাউকে এসবের কিচ্ছু বলবে না, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা তুরানের সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াবে। বিশ্বাস করো মনি, আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে আমি তুরানকে দিয়ে কখনো ওয়াদা করাতাম না। সব আমার দোষ মনি, সব আমার দোষ। অঝরে কাঁদতে শুরু করে জেরিন। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। নিজের ভুলের শাস্তি যে তুরান এভাবে পাবে সেটা জেরিন কখনো ভাবেনি। পিহুর চোখ থেকেও অবিরাম পানি ঝরছে। অপরাধ বোধ পিহুকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। পিহুর অপরাধ বোধ যেন আরও বাড়াতেই জেরিন পিহুর হাত জড়িয়ে ধরে আবার বলতে শুরু করে, জানো পিহু,
মনি যত সহজে বলল আমি তার বোনের মেয়ে, কিন্তু আমাদের সম্পর্কটা এতটাও সহজ নয়। আমি যে আমার মায়ের সৎ মেয়ে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায়, তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমি যেমন মা পেয়েছি, মায়ের মতো মনি পেয়েছি, ঠিক তেমনই পেয়েছি তুরানের মতো ভাই। আমি যে তুরানের খালামনির সৎ মেয়ে সেটা বলে তুরান কখনো আমার পরিচয় দেয়নি। সবার সামনে আমার পরিচয় দিত ওর বোন আর বন্ধু বলে। এই বিপদে পড়ে যখন আমি তুরানের কাছে আসলাম, তখন তুরান আমার মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করো না, তোমার ভাই তোমার সাথে আছে। কান্নার জোরে পিহু কোনো কথা বলতে পারছে না। একই অবস্থা বাকি সবার। নিজ নিজ জায়গায় সবাই নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। পিহুর নিজেকে এলোমেলো লাগছে। সবকিছুর জন্যই নিজেকেই দায়ী মনে হচ্ছে। দিক বিদিক ভুলে পিহু পাগলের মতো ছুটে চলে যায় নিজের রুমে। ফোনটা হাতে নিয়ে একাধারে ডায়াল করতে থাকে তুরানের নম্বরে, কিন্তু ফলাফল শূন্য। তুরান তো অভিমানে নিজের ফোন বন্ধ করে রেখেছে। সেই যে তুরান ফোন সুইচ অফ করল, এখনও খোলেনি। পাগলের মতো ফোন মেসেজ করে গেছে পিহু, কিন্তু তুরানের কোনো খবর নেই। বর্তমান ডান হাতের তালু দিয়ে চোখ মুছে নিল পিহু। বিগত 15 দিন ধরে শুধু কান্নাই করে যাচ্ছে। চোখ মুছে পাশের টেবিলের দিকে তাকায়। টেবিলের ওপর বই ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনে পিহুর ইন্টার বোর্ড পরীক্ষা, কিন্তু পড়ার দিকে মনোযোগ দিতে পারছে না কিছুতেই। মন ভালো না থাকলে কি কোনো কিছুতে মনোযোগ দেওয়া যায়? একদম না। তাই তো পিহুও পড়ায় মনোযোগ দিতে পারছে না। উঠে এসে বইগুলো গোছাতে শুরু করে। আজ আর পড়তে ভালো লাগছে না। এমন সময় তিয়াস আর প্রয়াস রুমে ঢোকে। 1 ঘন্টা পরপর বোনের খবর নেওয়া ওদের অভ্যেসে পরিণত হয়ে গেছে যেন। আর হবে নাই বা কেন? তুরান দায়িত্ব দিয়ে গেছে যে। দুজন রুমে এসে পিহুর খাটের উপর বসে। কেমন আছিস বনু? হাসে পিহু। সারাদিনে প্রায় 20 থেকে 25 বার এই প্রশ্ন করে দুজন। তোমার ভাই তো ভালো থাকতেই ফেলে রেখে গেছে তিয়াস ভাই, খারাপ কেন থাকবো? মাথা নিচু করে ফেলে তিয়াস। পিহু যে হাসির ছলে নিজের কষ্টের জানান দিচ্ছে সেটা তিয়াস বেশ বুঝতে পারছে। মনে মনে হাসে তিয়াস। মেয়েটা অনেক বদলে গেছে। আগের সেই বাচ্চা পিহু এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, বুদ্ধিমানের মতো কথা বলতে শিখে গেছে। আসলেই সম্পর্কের এই উথালপাথাল মানুষকে অল্প সময়েই অনেক কিছু শিখিয়ে দেয়। পিহুর দিকে তাকিয়ে আস্তে করে ডাকে তিয়াস। ভাইয়ের ডাক শুনে এগিয়ে আসে পিহু। 2 ভাইয়ের মাঝে বসিয়ে তিয়াস ধীর কণ্ঠে বলে, আজ একটা দামি কথা বলবো, বিশ্বাস করবি কি? অবশ্য বিশ্বাস না করলেও বলবো। তুরান ভাই তোকে অনেক ভালোবাসে বনু, ওর নিজের প্রাণের চাইতেও বেশি। হ্যাঁ, ও হয়তো মুখে সেটা প্রকাশ করে না, কারণ সবাই তো আর শো অফ করতে পারে না। আর তুরান ভাই তো ছোট থেকে ইন্ট্রোভার্ট স্বভাবের, তাই তুই কখনো ওর ভালোবাসা বুঝতেই পারিসনি। তুই ভাইকে একটু বোঝার চেষ্টা করে দেখ, তাহলেই দেখবি তোর প্রতি ভাইয়ের ভালোবাসা ঠিক কতটা। ভাইকে ফিরিয়ে নিয়ে আয় বোন, একমাত্র তুই পারবি এটা করতে। ভাই ফিরলে তোর জন্যই ফিরবে। এখন তাকে কিভাবে ফেরাবি সেটা তোকেই ভাবতে হবে। কথাগুলো বলেই তিয়াস একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। প্রয়াসও বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ উঠে চলে যায়। আসলে এই মুহূর্তে কি বলা উচিত সেটা বুঝতে পারছে না প্রয়াস, তাই চুপ থাকাই শ্রেয় মনে করছে। গভীর চিন্তায় মগ্ন পিহু। মাথায় এখন শুধু একটাই কথা ঘুরছে, কিভাবে ফেরাবে তুরানকে, কি করলে ফিরবে সে পিহুর কাছে। সময় যত এগোচ্ছে রাত ততই গভীর হচ্ছে। রাতের গভীরতা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে পিহুর অস্থিরতা। ছটফট করছে পিহু। অস্থিরতা কমাতে রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করে যাচ্ছে। হাতে তার ফোন। অসংখ্যবার ফোন দিয়েছে তুরানকে, কিন্তু তুরানের ফোন এখনও বন্ধ। এদিকে তুরানের সাথে কথা না বলায় পিহুর মনের ভেতর ছটফটানি বেড়েই চলেছে। যখন থেকে তিয়াস বলে গেছে যে তুরান পিহুকে ভালোবাসে, তখন থেকে পিহুর অস্থিরতা আরও বেড়ে গেছে। পিহু বরাবর এটাই তো চাইতো যে তুরান ওকে ভালোবাসুক। পিহুর মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসা তুরান বুঝুক, পিহুকে ভালোবেসে কাছে টেনে নিক। আজ পিহুর সেই চাওয়াই তো পূরণ হল। পিহুর তুরান ভাই পিহুকে ভালোবাসে। এই একটা বাক্যই পিহুর পৃথিবী রঙিন করতে যথেষ্ট। কিন্তু এই খুশি যে পিহুকে ধরা দিতে চাইছে না। খুশিরা যেন চিন্তার আড়ালে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তুরানের ফোন বন্ধ থাকা, এতগুলো দিন তার সাথে কথা বলতে না পারা, তাকে 2 চোখে একবার দেখতে না পাওয়ার কষ্ট পিহুর মনের আনন্দকে কোথাও লুকিয়ে ফেলেছে। এক পর্যায়ে পায়চারি করা থামিয়ে দেয় পিহু। মাথার চুলগুলো 2 হাতে খামচে ধরে বসে পড়ে। মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে। অপরাধবোধ পিহুকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তুরানের সাথে করা সেদিনের খারাপ আচরণগুলো পিহুর চোখের সামনে ভেসে উঠছে। কত বাজে কথাই না শুনিয়েছিল সেদিন তুরানকে।
নিজের বলা সেই কথাগুলো পিহুর কানে বিষের মতো লাগছে। উঠে দাঁড়ায় পিহু। অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে। বুকের ভেতর খুব ব্যথা করছে। হাজারো চিন্তা করার ফলে ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। পিহু বুঝতে পারছে না এই যন্ত্রণা থেকে সে কিভাবে মুক্তি পাবে, কিভাবে তুরানের সাথে যোগাযোগ করবে। হঠাৎ নজর যায় বাইরের দিকে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। এই অসময়ে বৃষ্টির আগমন কিভাবে ঘটল? আকাশে তো কোনো মেঘও ছিল না। মেঘেরাও কি বুঝে গেছে পিহুর মন খারাপের কথা? পিহুর অস্থিরতা কমাতেই কি বৃষ্টিকন্যাদের পাঠিয়েছে ধরণীর বুকে? মস্তিষ্ক জ্বলে ওঠে পিহুর, যেন গুরুত্বপূর্ণ কিছু মনে পড়েছে। ফোনটা বিছানায় ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে সোজা ছাদের মাঝ বরাবর বসে থামে পিহু। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতায় এক হাত দূরের কিছুই দেখা দুষ্কর হয়ে পড়েছে। কয়েক কদম এগিয়ে আসে পিহু। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। হাঁটু মুড়ে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। জানো আকাশ, আমার না খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর খুব ব্যথা করছে। জানো যেন আজ কতগুলো দিন ধরে তুরান ভাইকে দেখি না আমি, তার গলার আওয়াজ শুনি না, সে গম্ভীর গলায় আমাকে নাম ধরে ডাকে না। আমি মন খারাপ করে থাকলেও এখন আর আমায় ভালোবেসে পিহু পাখি বলে ডাকে না। কেন জানো? আমি যে তাকে অনেক কষ্ট দিয়েছি, কত বাজে কথা শুনিয়েছি তাকে আমি, চরিত্রহীন পর্যন্ত বলেছি আমি, যেখানে তার চরিত্রের বিন্দু মাত্র দোষ নেই। তাকে এত এত বাজে কথা শুনিয়েছি যে সে রাগ করে আমার ছেড়ে চলে গেছে, আর ফিরে আসছে না আমার কাছে। জানো, কোনো যোগাযোগ করছে না। আমি এখন তুরান ভাইকে কোথায় খুঁজে পাবো বলো? কিভাবে তার কাছে ক্ষমা চাইবো আমি? সে তো আমার ফোনই তুলছে না। তুমি তো আকাশ, তুমি তো পুরো পৃথিবী জুড়ে আছো, তাহলে তুমি তো জানো আমার তুরান ভাই কোথায় আছে। তুমি তুমি যেমন আমার মাথার উপরে আছো, ঠিক তেমনি তুরান ভাইয়ের মাথার উপরেও তো আছো। আমাকে বলে দাও না সে কোথায়। আমি যে আর থাকতে পারছি না তাকে ছাড়া। আমার আমার চোখ দুটো ভীষণ জ্বলছে তাকে এক নজর দেখার জন্য। কান্নায় ভেঙে পড়ে পিহু। বৃষ্টির পানি আর পিহুর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। হঠাৎ করেই পিহু পাগলের মতো আচরণ করতে শুরু করে। কি করবে না ভেবে দিকবিদিক হারিয়ে ফেলেছে পিহু। আচ্ছা মেঘ, তোমরা তো পুরো আকাশে ভেসে বেড়াও। তোমরা যখন ভাসতে ভাসতে তুরান ভাইয়ের কাছে যাবে, তখন আমার একটা চিঠি তার কাছে পৌঁছে দিতে পারবে? তোমরা কি আমার হয়ে তাকে বলে দিবে বাড়ি ফিরতে? তাকে বলে দিবে যে পিহু তোমার কাছে তোমাকে ফিরে যেতে বলেছে, পিহু তাকে বাড়ি ফিরতে বলেছে, এই কথাটা বললেই না সে চলে আসবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা চিঠি লিখে দিই, সেটা তোমরা তুরান ভাইকে দিয়ে দিও। কথাটা বলেই পিহু ঝটপট উঠে দাঁড়ায়। কয়েক কদম এগোতেই হঠাৎ মাথা ঘুরে ওঠে পিহুর। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। মাথাটা ভো ভো করে ঘুরছে। প্রচণ্ড শীত লাগছে। বৃষ্টির পানিতে ভিজে ঠান্ডায় শরীর পুরো জমে গেছে। নিজেকে শক্ত করে থরথর করে কাঁপতে কাঁপতে এক কদম সামনে বাড়ায়, কিন্তু বেশিক্ষণ আর নিজেকে ধরে রাখতে পারে না। মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ছাদের ফ্লোরে লুটিয়ে পড়ে। তুরানের সাথে কথা বলা খুব জরুরি। জানি না ফোন কেন খুলছে না। বাড়ির কেউই যোগাযোগ করতে পারছে না ওর সাথে। সে কি এটা বুঝতে পারছে না যে তার বাবা মা কত চিন্তা করছে তার জন্য? আসলাম সাহেবের কথায় কাজের হাত থেমে যায় পিয়াসা বেগমের। আলমারির জামাকাপড় গোছাচ্ছিলেন তিনি। স্বামীর কথা শুনে কাজ বন্ধ রেখে পেছনে ঘুরে তাকান। এখনও তুমি তুরানের দোষ দেবে? ছেলেটাকে সবাই মিলে যা নয় তাই বলে অপমান করলে। এরপরেও কিভাবে আশা করো যে সে রাগ করবে না? পিহুও তো কম কথা শোনায়নি, বরং আমাদের মেয়ে তুরানকে সবচেয়ে বেশি অপমান করেছে। কত কষ্ট পেয়েছে ছেলেটা। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার জামাকাপড় গোছাতে শুরু করেন পিয়াসা বেগম। এদিকে স্ত্রীর অভিমানী মুখের দিকে গভীর চোখে তাকিয়ে আছেন আসলাম সাহেব। পিয়াসা বেগমকে যে তিনি ভীষণ ভালোবাসেন। আর সত্যি বলতে তুরানের কোনো দোষ নেই এটা জানার পর থেকে আসলাম সাহেবের মনেও একটা অপরাধবোধ কাজ করছে। তুরানের সাথে তো খারাপ আচরণ তিনিও করেছেন, যেখানে তুরান সম্পূর্ণ নির্দোষ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বলেন, আমি জানি পিয়াসা, তুরানের সাথে খারাপ আচরণ করে আমরা অন্যায় করেছি। তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমার মেয়েকে কোনো দোষ দিও না। জানোই তো পিহু কতটা অবুঝ। সম্পর্কের এত প্যাঁচ তো ও বোঝে না। যেখানে আমরা বড়রা বিষয়টা বুঝতে ভুল করেছি, সেখানে পিহুর তুরানকে ভুল বোঝাটা স্বাভাবিক নয় কি? আমার মেয়ের কোনো দোষ তুমি দিও না। পিয়াসা বেগম চুপচাপ নিজের কাজ শেষ করে আলমারি আটকে দরজার দিকে পা বাড়ান। কিছুদূর গিয়ে কদম থামিয়ে দেন, পেছন ঘুরে বলেন, রাত অনেক হয়েছে, আর বসে থাকতে হবে না। খেতে এসো, আর পিহুকেও ডেকে নিয়ে এসো। আমি খাবার বেড়ে দিচ্ছি। তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে। খাওয়া শেষ করে মেয়েকে শুইয়ে দিয়ে আসব, ওর ঘুমের প্রয়োজন। কথাগুলো বলেই
পিয়াসা বেগম রান্নাঘরে চলে যান। আসলাম সাহেবও আর কিছু না বলে সোজা পিহুর রুমের দিকে হাঁটা দেন। মেয়ের জন্য তার চিন্তা বেশি হয়। পিহুর রুমে এসে দেখেন ঘরে পিহু নেই। ওয়াশরুমে গেছে ভেবে কয়েকবার ডাক দেন, কিন্তু পিহুর কোনো সাড়া শব্দ নেই। এগিয়ে এসে দেখেন পিহু ওয়াশরুমেও নেই। বেলকনিতে আছে ভেবে সেদিকে এগিয়ে যান, কিন্তু পিহু সেখানেও নেই। ভ্রু কুঁচকে যায় আসলাম সাহেবের। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 10:15। এত রাতে কোথায় গেল মেয়েটা? চিন্তায় পড়ে যান আসলাম সাহেব। চিন্তিত ভঙ্গিতে নিচে নেমে আসেন। ডাইনিং টেবিলে প্রয়াস এসে বসেছে মাত্রই। বাবার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? পিহুকে ওর ঘরে খুঁজে পেলাম না, পুরো ঘরের কোথাও নেই। এত রাতে কোথায় গেল মেয়েটা? আসলাম সাহেবর কথায় চিন্তায় পড়ে যান পিয়াসা বেগম। কি বলছো এসব? নেই মানে কি? বাড়িতেই কোথাও আছে। আচ্ছা, আমি দেখছি। কথাটা বলেই পিয়াসা বেগম খুঁজতে চলে যান। প্রয়াসও উঠে চলে যায় খুঁজতে। পুরো বাড়ি খুঁজেও পিহুকে না পাওয়ায় এবার সবার মনে ভয় চেপে বসে। এত রাতে কোথায় গেল মেয়েটা? সাথে সাথে প্রয়াস ফোন করে তিয়াসকে। বনু কি তোদের বাড়ি গেছে তিয়াস? কই না তো, কেন পিহু বাড়িতে নেই? না, বাসায় ওকে খুঁজে পাচ্ছি না। জানি না এত রাতে কোথায় গেল। ভেবেছিলাম তোদের বাড়ি গেছে হয়তো। আচ্ছা, আমি দেখছি। পিহু তুরানদের বাসায় যায়নি কথাটা শুনতেই আসলাম সাহেব বুকে হাত চেপে ভরে সোফায় বসে পড়েন। চিন্তায় তার শরীর খারাপ লাগছে। মা, ছাদে দেখেছ?